শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। সবাই আমার ভিডিওটা মানে দেখতে ভালোবাসছো না কি পছন্দ করছো না আমি জানি না, কিন্তু তবুও আমি সবাইকে একটা রিকোয়েস্টই করব যে তোমরা আমার ভিডিওটা প্লিজ দেখো, আর আমাকে তোমরা অনেক অনেক করে সাপোর্ট করো, ভালোবেসো, এইটাই চাই। তো সেই জন্য বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা সকাল থেকেই স্টার্ট করলাম। আর এখন সবে ঘুম থেকে উঠলাম, আর উঠে একদম ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিচে এলাম। আর নিচে এসে যেটা আমার রোজকার কাজ, চুলটা আশ্রাই, মুখে একটু ক্রিম লাগাই, জল খাই ঘরের, এইসব টুকটাক কাজ করি, করে টোরে নিয়ে তারপর কিন্তু আমি সকালবেলা সমস্ত কাজে হাত দিই। তো ওইদিকে চুল আসালাম, মুখে একটু ক্রিমও লাগালাম, সেটা আর তোমাদের কাছে শেয়ার করিনি। আর এদিকে দেখো ছেলেও তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছে। আমি এখন বাসি বিছনাটা একটু তুলে নিচ্ছি। বাসি বিছনা তুলে তারপরে একবারেতে নিচে চলে যাব। আর ছেলেকেও বললাম যে তুই একটা কাজ কর, মুখ ধো, মুখ টুক ধুয়ে জল খা, জল খেয়ে নিচে চা বসে। এখানে আমার ছেলে রোজ সকালে উঠে আগে লিকার চা খায়, তারপর একটু দুধ চা খায়। এটা ওর ছোটোবেলাকার অভ্যাস, আর এই অভ্যাসটা এখনকার নয়। আমার শ্বশুর যখন বেঁচে ছিল না, তখন তো আমার ছেলে অনেক সকালে উঠতো, 6টা সাড়ে 6টায় উঠতো। উঠে দাদু আর নাতি মিলে দুজনে মিলে দোকানে যেত, বাজারে যেত, তারপরে তোমার এটা ওটা কিনে নিয়ে আসতো, খেলনা অনেক কিছু করতো। তারপরে দাদু আর নাতি মিলে চা খেত সকালবেলাতে, এইগুলো সকালবেলায় করতো। সেই অভ্যাসটা ছেলের এখনও রয়ে গেছে। তো নিচে এলাম, আর নিচে এসে টুকটাক বাসন ছিল সেগুলোকে মাজলাম। এবার চা বসাবো, চা বসিয়ে চা খাবো। তারপরে কি রান্না বান্না হবে এখনও কোনো ঠিক হয়নি, ঠিক আছে? তো চলো। তো চা টা খাওয়া কমপ্লিট, চা খেয়ে চায়ের বাসন টাসনগুলো টুকটাক মাজলাম, মেজে ভাত বসালাম। আর আজকে বিশেষ কিছু রান্নাবান্না হবে না, কারণ তোমাদের দাদাভাই আজকে অনেকক্ষণ সকালবেলা উঠে বেরিয়ে গেছে দোকানে, ঠিক আছে? তো সেই কারণে বাজারে কিছুই করতে পারেনি। তো ঘরে ডাল ছিল, তো ডাল করবো, মটর ডাল আর আলু সিদ্ধ, এই আজকে রান্না, ঠিক আছে? কারণ অনেকটা সকালে বেরিয়ে গেছে, 6টা সাড়ে 6টা, একটু তাড়া ছিল দোকানে, বাজারে কিছু করে যেতে পারিনি। তো সেই জন্য ডাল আলু সিদ্ধই খেতে হবে, ঠিক আছে? তো চলো। আর আমাকে টাকা পয়সাও কিছু দিয়ে যায়নি যে আমি একটু বাজার হাট কিছু করবো বা সবজি বাজার কিছু করে আনবো, সেটাও পয়সা দিয়ে যায়নি। তো সেই জন্যে কিছুই করতে পারবো না, ঘরে যেটা আছে সেটাই বললো খাও, ওবেলাটা ওবেলা দেখা যাবে, ঠিক আছে? তো আমি ভাত আলু সিদ্ধ ডাল করবো, ভাত তো বসিয়ে দিচ্ছে, কতক্ষণ লাগবে সেগুলো করতে। তো চলো, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো আজকে তো আর রান্নার বিশেষ ঝামেলা ঠামেলা কিছুই নেই। তো টেবিলে ভাত তোলার আগে আগে টেবিলটা একটু মুছে নিয়েছি। তো সকালবেলা এসে আজকে চা করলাম, চা করে চাটা খেলাম, তাই টেবিলটা আগে মোছা হয়নি। আর আজকে আর শাশুড়িও নিচে নেই, কারণ যেহেতু কোনো তরকারি বাজার সবজি বাজার কিছুই নেই, রান্না কি হবে না হবে আর বলারও ব্যাপার নেই। এবার ভাত ডাল আলু সিদ্ধ এটা করতে আর কতক্ষণ, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো সেই জন্য উনিও উপরে চলে গেল, আর আমি এখানে আমার মতন একটুখানি গুছিয়ে টুছিয়ে কাজ করে নিচ্ছি। একটু মানে গুছিয়ে টুছিয়ে নিয়ে কাজ করলে না কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়। অতটা তাড়াহুড়ো আজকে আমার নেই, ধীরে সুস্থেই কাজ। রান্নাবান্না অনেক বেশি থাকলে তখন আবার মানে অনেকটা কাজের প্রেশার থাকে, যে কি কাজ করব, কোনটা করব আগে, কোনটা পরে কোনটা করব, এই সবগুলো না মাথার মধ্যে ঘুরতে থাকে। তো এখন সেরকম ব্যাপার নেই। তো যেটা তোমাদের কাছে বলছিলাম সেটা হলো যে আমার ছেলে অনেক সকালবেলা ভোরবেলা উঠতো যখন ওর দাদু বেঁচে ছিল। আজকে আমার শ্বশুর 6 বছর নেই, কিন্তু ওনার অভাবটা না পরিপূর্ণভাবে এখন বুঝতে পারি যে উনি কী ছিল। সত্যি আমার শ্বশুর না আমার মাথার উপরে একটা ছাতা ছিল। মানে এত ভালো মানুষ ছিল আমার শ্বশুর, মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না, এতটা ভালো মানুষ ছিল। মানে আমার বাবা ছিল মানে কম, মানে আমার বাবা আমার জন্য যতটা না করেছে তার থেকে আমার শ্বশুর আমার জীবনে অনেক বড়
অবদান, অনেক কিছু আমার শ্বশুর করেছে। ওই মানুষটাকে কিছুতেই মানে ভুলতে পারি না। মানে আমার শ্বশুর এত ভালো মানুষ ছিল, মানে আমি কাউকে বলতে পারছি না। আর যদি আমার শ্বশুর বেঁচে থাকতো, হয়তো তোমাদের সবাইকে আমার ব্লগে আমার শ্বশুরকে দেখাতাম, আলাপ করাতাম। উনি আমার ব্লগে আসতো, আমার ফ্যামিলির কেউ হয়তো আজ আসে না, কিন্তু আমার শ্বশুর ঠিক আমার ব্লগে আসতো, এটা আমি জানতাম। উনি সব কিছুতে আমাকে মেয়ের মতো ভালোবাসতো। মানে আমার জীবনে ওনার অবদান যে কতটা বেশি আমি কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না। উনি আমার জন্য অনেক করেছে, অনেক। মানে একটা বাবাও মানে হয়তো এতটা করে না, একটা শ্বশুর যা করেছে আমার জন্যে। ওনার সম্বন্ধে যতটা বলবো না, সেটা আমার কাছে মনে হয় অনেক কম হবে, অনেক কম বলা হবে। তো একটা মানুষই ছিল যে মানুষটা আমাকে এই বাড়িতে বুঝতো, ভালোবাসতো, সাপোর্ট করতো, সেই মানুষটা আজকে নেই। আর কি বলবো, ওটা আমার কপাল খারাপ, তার জন্য উনি চলে গেছে। মানে উনি যাওয়াতে একটা অনেক বড় আমি ধাক্কা খেয়েছিলাম জীবনে। মানে ওনার ওই চলে যাওয়াটা আমার জীবন যে কতটা পরিবর্তন এনেছে, কতটা কষ্ট দিয়েছে, আর কতটা ধাক্কা খেয়েছিলাম, অনেক কিছু শিখেছি। উনি যাওয়ার পরে আমি সব মানুষকে চিনতে পেরেছি যে কে কীরকম মানুষ, দুনিয়াটা কত বাজে, ভালো না, স্বার্থপর আমি চিনেছি। উনি থাকতে না একটা মাথার ওপর ছাতা ছিল, বট বৃক্ষের মতন ছাতা ছিল। মানে আমি কোনোদিন বুঝিনি যে কোনটা কে ভালো কে খারাপ, তারপরে অভাব অনটন কোনো কিছুই বুঝিনি, কিন্তু উনি একটা ছাতার মতন, একটা বাবার মতন আমাকে আগলে রেখেছিল। মানে ওনার কথা বলতে গেলে আজও আমার চোখে জল আসে, খুব কষ্ট হয়। তো ছেলের আর নাতির, মানে আমার ছেলের আর আমার শ্বশুরের কথা বলতে গিয়ে আমার সাথে আমার শ্বশুরের কেমন সম্পর্ক ছিল, সেটাও তোমাদের কাছে আজকে বলে ফেললাম। হয়তো অনেক কম বলেছি, তো সেই জন্য ওনার কথা বলতে গিয়ে না আজও আমার চোখে জল হয়, কষ্ট হয়। তো আমি তোমাদের কাছে বলছিলাম আমার ছেলেরা আমার শ্বশুরের কথা, সেই বলতে গিয়ে নিজের কথাটাই, মানে নিজের সম্বন্ধে শ্বশুরের সাথে আমার সম্পর্ক কেমন ছিল সেটাও তোমাদের কাছে বললাম। হয়তো যেটুকুনি বললাম অনেক কম বলা হয়, কিন্তু এখনকার যুগের কোনো বউ দেখবে শ্বশুর শাশুড়ি সম্বন্ধে না প্রশংসা করে না, নিন্দাটাই বেশি করে। কিন্তু আমি, হ্যাঁ, যাদের শ্বশুর শাশুড়ি অনেক ভালো তাদের বউরা তো নিশ্চয়ই প্রশংসা করবে, তাই না? তা আমি আমার শ্বশুরের প্রশংসা করছি, কারণ আমার শ্বশুর ছিলই ওরকম। মানে এতটা ভালোবাসতো, কোনো সময় কোনো জিনিস চাইলে না বলতো না। আবদার করে বোধহয় বাবার কাছে কোনো দিন কোনো কিছু চাইনি, কিন্তু আমার শ্বশুরের কাছে অনেক কিছু আবদার করেছি, অনেক কিছু। মানে আমি ঠিক ভাষায় বোঝাতে পারবো না, এতটা উনি আমার জন্য করেছে। উনি যাওয়াতে একটা অনেক বড় ধাক্কা খেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। আজও ওনার কথা বলতে গেলে আমার চোখে জল আসে, কষ্ট হয়। কেন, উনি আমার জীবনে একটা অনেক বড় অবদান, মানে আমি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না, এটা আমার কাছে অনেক বড়। তো সেটাই বলছিলাম যে আমার ছেলে সকালবেলা উঠে চা খায়, কারণ হলো যখন ওর দাদু বেঁচে ছিল তখন দাদু আর নাতি মিলে সকালবেলা চা করতো, তারপরে চা খেত। তারপর আমার ছেলেকে নিয়ে উনি ঘুরতে বেরোতো সকালবেলায়, যেটা হয় নাতি নাতি থাকলে ঘুরতে বেরো, ওরকম ঘুরতে বেরোতো। আমার ছেলে বায়না করতো, যা যা বায়না করতো সব নাতিকে কিনে দিত। মানে কি বলবো আর, মানে সকালে একরকম খাবার দাবার, বিকেলে একরকম খাবার দাবার, টিফিন, মানে প্রচুর প্রচুর আমার ছেলের পিছনে প্রচুর টাকা পয়সা খরচা করেছে উনি। সবাই নাতনির পিছনে করে, এটা ঠিক, কিন্তু আমার শ্বশুরের মতন দাদু মনে হয় অনেক ভাগ্য করে পাওয়া যায়। আর আমি অনেক ভাগ্য করেছিলাম, হয়তো কোনো জন্মের পুণ্যফল একটু ছিল, যার জন্য এরকম দেবতুল্য শ্বশুরমশাই আমি পেয়েছিলাম। মানে আমি কাউকে সেটা আমি আর কি বলে বোঝাতে পারবো না যে এরকম একজন মানুষকে আমি পেয়েছিলাম। তো কপাল অনেক খারাপ, তার জন্য উনি আমাদের জীবন থেকে চলে গেছে। তো সেটা আর কী বলবো তোমাদের। আর ওনার কথা যতটা বলছি হয়তো সবটাই কম, হয়তো বললে অনেক কথা হয়, অনেক কথা, কিন্তু ভিডিওতে তো আর অত কিছু বলা যায় না, তাহলে সেই ভিডিওটা অনেক বড় হবে। তোমাদের হয়তো শুনতেও অতটা ভালো লাগবে না, জানতেও হয়তো ইচ্ছা হবে না, তাই যেটুকুনি পারলাম বললাম। তো এইরকম আমার জীবনে অনেক কিছুই ঘটনা আছে যেগুলো তোমাদের সব কিছু বলা হয়নি, মানে বলার সুযোগ হয়নি। ব্লগের মাধ্যমে যতটা পারি তোমাদের কাছে সেটুকুনি সবটাই শেয়ার করি। তো ওদিকে দেখো সকালবেলা কিন্তু রান্না বান্না তো যেটুকুনি ছিল কোনো রকমে করলাম, করে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ওপরে এলাম। আর দেখো কালভার্টের ওপরে কিন্তু এগুলো সমস্ত আমার আগেই কাঁচা হয়ে গেছিলো, সেগুলো এখন পেতে দিচ্ছি। আর আজকে কিন্তু ট্রলিটাকে আর এর ওপর তুলবো না, ট্রলিটা তুলবো না, তার কারণ হলো ট্রলিটা যখন আমি নামিয়ে এটা পাততে গেলাম তখন দেখলাম কি ইঁদুর মারা গেছে, মরে গেছে। তো এত গন্ধ বেরোচ্ছিলো ইঁদুর মরার, মানে কি বলবো। অ্যাকচুয়ালি কী বলো তো, ওই টিভির সাথে যে তার দেখছো ওই তারের ওপর দিয়ে ইঁদুর ওপরে উঠে ওখানে পটি করে, ওখানে বাসা করে, ওখানে থাকে। তো ট্রলিটাও হয়তো কেটে দিতে পারে, ট্রলির প্যাকেটটা অলরেডি কেটে দিয়েছে, দুটো ইঁদুর মারা গেছে। তো সেই কারণের জন্য না আমি চিন্তা করলাম ট্রলিটার এই কালভার্টের ওপর রাখবো না, তবে কালভার্টের ওপরটা যাতে ধুলো না পড়ে এরকম পর্দা দিয়ে সুন্দর করে পেতে রাখবো।
কিন্তু ট্রলিটার আমি রাখবো না। তো ট্রলিটা আমি বুদ্ধি খাটালাম, বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি ট্রলিটাকে তুলে দিলাম আলমারির ওপরে। কারণ আলমারির ওপর রাখলে আলমারির ওপরে কিন্তু কোনো ইঁদুর আমার উঠতে পারবে না, সেই জন্যে ট্রলিটাকে আমি একদম প্যাকিং করে একদম আলমারির মাথায় তুললাম। তো ট্রলিটা ওখানে রাখবো আর ওটাও সুন্দরভাবে একদম প্যাকিং করে গুছিয়ে রাখবো। আর আজকে কিন্তু আমি একটু নতুন পর্দা লাগাচ্ছি। এবার তোমরা হয়তো বলতে পারো যে একই তো পর্দা, একই রঙের একই কালার। হ্যাঁ, কিন্তু যখন পর্দাগুলো বানানো হয়েছিল তোমাদের দাদাভাই ডবল ডবল বানিয়েছিল। তো আমার শাশুড়ি ঘরে পর্দাগুলো সবই ছিঁড়ে গেছে, মানে বলতে পারো ডবল ডবল পর্দা ছিঁড়ে গেছে। তার যেগুলো পুরনো হয়েছে সেগুলো ওরা কিছু পাতা পেতেছে কোথাও, তো সেই জন্য একদম নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার ঘরের যে পর্দাগুলো সেগুলো আমার ডবল ছিল, তো তার মধ্যে সিঙ্গেল মানে একটা একটা করে আমি পেতে মানে লাগালাম এতদিন। তো যেহেতু দুর্গাপুজো এসছে একটু নতুন নতুন কিছু লাগাতে কিন্তু খুব ভালো লাগে, তো সেই জন্য আজকে কিন্তু সমস্ত নতুন পর্দা। জানি না তোমরা ক্যামেরা দেখে বুঝতে পারছো কিনা, অনেকটা চকচকে একদম গ্লেজ দিচ্ছে। আর পুরোনো পর্দাগুলো কিন্তু অন্যরকম ছিল। তো পুরোনো পর্দাগুলো আমি সারা বছর লাগাবো, যেহেতু এখন দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, পরপর সব পুজো যাবে। তো সেই জন্যে পুজোর সময় নতুন পর্দাটা লাগাচ্ছি। আর পুজোর সময় দেখবে ঘরে কোনো কিছু নতুন কিছু আসলে, কোনো কিছু নতুন লাগালে বা ঘরটাকে সুন্দর করে সাজালে সেটা কিন্তু সত্যি একটা মনের মধ্যে ভীষণ আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়। মানে আমার অন্তত হয়, আমার মতো হয়তো অনেক হাউস ওয়াইফের হয় যে পুজোর আগে যদি ঘরটা একটু সুন্দর করে সাজানো যায়। তা আমার ঘরটি এরকম, তো আমার ঘর যেরকম আমাকে ঠিক সেইভাবে, তো যতটা পারি নিজের ঘরটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, পরিপূর্ণভাবে সাজানোর চেষ্টা করি। আর আমার ঘরটা সব ঘরের থেকে একটু অন্যরকম, কারণ অন্য ঘরগুলো একটু অন্যরকম, আমার ঘরটা কিন্তু অন্যরকম। কারণ আমার ঘরে আমি যতটা পারি সুন্দরভাবে গুছিয়ে রাখি। হ্যাঁ, হয়তো আমার কাছে হয়তো অনেক টাকা থাকলে হয়তো আমি ঘরটা রং করতাম, অনেক রকম থাকলে হয়তো মডিউলার পর্দা লাগাতাম। হ্যাঁ, পর্দাগুলো সুন্দর লাগাতাম, হয়তো অনেক কিছু সুন্দরভাবে করতে পারতাম। ইচ্ছা হয়, আমি জানি না যে তা না, আমার কিন্তু চোখ অনেক উঁচু, আমার সুন্দরভাবে ঘর সাজানো আমার খুব ভালো লাগে। কিন্তু ওই যে বললাম পয়সা কড়ির জন্য আর করে উঠতে পারি না। তো যেটুকুনি আছে সেটুকুনি নিয়ে আমি খুশি থাকতে চাই। সবার কপালে তো সব কিছু হয় না, যেটুকুনি থাকে মানুষের সেটুকুনি নিয়েই থাকা ভালো। তো ওদিকে দেখো পর্দা লাগালাম আর টিভির ঢাকনাটাও একদম লাগিয়ে দিলাম। আর এই টিভিটা কিন্তু আজকে প্রায় 10 বছর হয়ে গেছে এই টিভিটার বয়স। তো টিভিটা যত্ন করে ইউজ করি বলে হয়তো এখনও টিভিটা চলছে। আর টিভিটা খুব ভালো চলে সত্যি কথা। আর ছেলের জন্যই কিন্তু টিভিটা আরও কেনা হয়েছিল। তো এদিকে দেখো সমস্ত পর্দা টর্দাগুলো লাগালাম, টিভির ঢাকনা লাগালাম। এবার কিন্তু বিছনার চাদরটা চেঞ্জ করব। আর বিছনার চাদরটার সাথে শুধু ছেলের মাথার বালিশটা আর আমার মাথার বালিশের ওষারটা শুধু চেঞ্জ করব। আর বাকিটা কিছু করব না। আর ওই যে বললাম না যে ট্রলিটার মধ্যে ইঁদুরটা মরেছে, আর তার জন্য ট্রলিটা আমি নামিয়েছি বিছনার মধ্যে। তো একটু ঘিন্না ঘিন্না লাগলো। আর চাদরটা কিন্তু পরশু দিনের পাতা, তো সেই কারণের জন্য আজকে আবার চাদরটা কিন্তু আমি তুলে দিচ্ছি। আর যদিও আজকে হয়তো তুলতাম না, কাল হয়তো তুলতাম, কিন্তু ওই যেহেতু বললাম ওই ইঁদুর ফিঁদুর ফেলেছি, ঘরটা দিয়ে হয়তো বিশ্রী গন্ধ বেরোচ্ছে। তো একটুখানি বডি স্প্রে না সারা ঘরে মানে ছিটিয়ে দিয়েছে এই গন্ধটার জন্য। তো ইঁদুরটা ফেললাম, ট্রলিটাকে ভালো করে মুছলাম, ট্রলিটার মধ্যে একটু বডি স্প্রে মারলাম যাতে গন্ধটা না বেরোয়। হ্যাঁ, তারপর ওটাকে আমার একটা ওড়না দিয়ে প্যাক করলাম, ওড়নার ওপর আবার আরেকটা ওড়না দিয়ে প্যাক করলাম, ডবল ওড়না দিয়ে প্যাক করে তারপর আমার যেই পুরনো পর্দা ছিল যেগুলো মানে বাতিলই করলাম বলতে পারো। মানে আমার তো এখন নতুন ঘরের নতুন পর্দা লাগালাম, তো যে পুরনো পর্দা লাগানো ছিল এতদিন সেই পর্দারই একটা নিয়ে আবার ওর মধ্যে প্যাকিং করে তুলে দিলাম। কারণ ওর মধ্যে আমার পুরো সারা বছরই শীতের সোয়েটার ফোয়েটার সব থাকে। তো ওটা ঠিকঠাক করে না রাখলে একদম বিশ্রী হয়ে যাবে, গন্ধ ফন্ধ হবে। তারপর যদি এই কালফাটের ওপর রাখতাম না তাহলে ইঁদুরে কেটে দিলে আরও সর্বনাশ হতো। তার জন্য পুরো কালফাট ফাঁকা করে দিলাম। এবার ইঁদুর যতই উঠুক না উঠুক কোনো অসুবিধে নেই, আমার তো ট্রলিটা বাঁচালাম আর ট্রলির জামা কাপড়গুলোও বাঁচাতে পারলাম। তাই ট্রলিটা তুলে দিলাম আলমারির ওপরে। মাঝে সাঝে আবার ট্রলিটা নামিয়ে একটু ঝেড়ে আবার কভারটা চেঞ্জ করে দেবো। তো যাকে বুদ্ধি করে যদি সংসারের কাজ করা যায় বা খুঁটিনাটি সংসার ঘরের কাজ করা যায় না, দেখবে সেই কাজটা কিন্তু অনেক ভালো হয়, আমি অন্তত মনে করি। আর আমিও না সবসময় বুদ্ধি করেই কিন্তু সংসারের কাজ করি বা ঘরের এইসব গোছানোর কাজগুলো খুব বুদ্ধি করেই করি, যাতে ভালো হয় কাজগুলো। যদি এগুলো শিখে আসিনি, সব কিছু এই বাড়িতে এসে আমার শাশুড়ির থেকেই সমস্ত কিছু শেখা, ওনার থেকেই শেখা। আমি নিজে কোনো সত্যি কথা শিখে আসিনি, কারণ অনেক ছোটো বয়সেই আমার বিয়ে হয়ে গেছে। তো সেই কারণের জন্যে কিছুই শিখে আসতে পারিনি, পড়াশোনা করতে করতেই বিয়ে হয়ে গেছে। তো যেটুকুনি শিখেছি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি আমি।
তো ওদিকে বিছনার চাদরটা চেঞ্জ করলাম, করে নিয়ে দেখো এখন ছেলের বালিশ আমার বালিশ ওষুধটা লাগাচ্ছি। আর ওদিকে কিন্তু জামা কাপড় প্রচুর আছে, যেগুলোকে আবার এখন ভাঁজ করব। কারণ সঙ্গে সঙ্গে ভাঁজ করে নেওয়াই ভালো নয়, জমে গেলেই অনেক জামা কাপড় জমে যাবে, এটা একটা বিশাল অসুবিধাজনক ব্যাপার হয় আমার কাছে। একবারে অনেক জামা কাপড় হলে না ভাঁজ করতে, গুছাতে, জায়গা মতো রাখতে, এক এক জায়গায় এক একটা রাখতে না সত্যি অনেকটা অসুবিধা হয়। তো সেই জন্য চিন্তা করলাম যে না, দরকার নেই, এখনই জামা কাপড়গুলো ভাঁজ করি। আর ছেলে চলে গেছে স্নানে, আর ও স্নানে চলে গেলে অনেকটাই দেরি হয়। তো সেই ফাঁকে আমার ঘরের অনেকগুলোই খুঁটিনাটি কাজগুলো আমি করে নিতে পারি, আমার একটা সুবিধা হয়। তো সেটাও করব। আর নিয়ে এইগুলো করালেই ঘর মুছবো, শাশুড়ি ঘরটা, আমার ঘরটা, সামনের বারান্দা, পিছনের বারান্দা, এই চারটে মুছে সোজা চলে যাব স্নান করতে। স্নান করার পরে আবার বাকি কাজ আবার বিকেলে শুরু হবে, খাওয়া দাওয়া, ছেলের টিফিন, এই সব টুকটাক করতে করতেই সময় কেটে যাবে। তো এখন আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই। এইমাত্র স্নান করে এলাম, মাথায় খুব তেল দিলাম, তেল দিয়ে স্নান করলাম। এত গরম লাগছে, এত গরম লাগছে, মাথা দিয়ে শীষের মতো বেড়ে গেছে। কারণ ভালো করে মাথায় তেল দিলাম, তেল দিয়ে স্নান করে এলাম। আর তার আগে ঘরটার সব মুছলাম, সেটার ভিডিও তোমাদের কাছে শেয়ার করিনি। জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, সব মেললাম, মেলে তারপরে জাস্ট স্নান করে এলাম। এসে ঘরে শুয়ে আছে পাখার তলায়, এত গরম লাগছে। তো চলো বন্ধুরা, আমার তোমাদের সঙ্গে পরে কথা বলি, ঠিক আছে? তো খেয়ে ঘরে এলাম, আর ঘড়িতে বাজে এখন 5:30। আর বাবু আজকে অনেকটা বেলাতে ভাত খেয়েছে বলে আজকে বাবুকে আর দুধটা বিকেলবেলা দিলাম না, দিলাম লিকার চা, 6টা মেরি বিস্কুট। তুই এটাই এখন খা, কারণ রোজ রোজ দুধ খায় তো অরুচিও হয়ে গেছে। কালকে যেমন গেছিলাম পার্লারে, তখন বাবুকে দুধ দিইনি, ওই যে স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম, পনির স্যান্ডউইচ, ওটা খেয়েছিল। আর রোজ রোজ বাবু না দুধ খেতেও একদম ভালো লাগে না। তো ভাবলাম চলো আজকে দুধ আর খেতে হবে না। চাউমিন ছিল, তো অনেকটা দেরি হয়ে গেলো, চাউমিনটার জন্য করলাম। তো লিকার চা বিস্কুট খা, পরে দেখা যাক কী দেবে। সন্ধ্যাবেলা যদি ওর বাবা কিছু আসে, দোকান থেকে যদি নিয়ে আসে তো খাবে, তখন এখন এটাই খাও। তো চলো বন্ধুরা, আমি এখন ভিডিওটা এডিটিং করতে বসি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, ঠিক আছে? নিচে তো সন্ধ্যাবেলাতে ফোনটা চার্জ ছিল না, তার জন্য ফোনটা চার্জে বসিয়েছিলাম, বসালাম, তারপরে ভিডিও এডিটিং করেছি, তারপর ফোন চার্জে বসিয়েছি, তাও এখন ফুল চার্জ হয়নি। তো এইমাত্র নিচে এলাম, ঘুরিতে বাজে এখন 8:30টার মতো। এসে টুকটাক বাসন ছিল সেগুলো মাজলাম, আটা ময়দা মিশিয়ে, ময়দা আটা মিশিয়ে মাখলাম, আটা মাখলাম। আর আজকে রাতে হবে তরকাটা সিদ্ধ বসিয়েছি, তরকাটা হয়ে গেলে আমি তোমাদের দাদাভাইকে ডাকবো রুটি করার জন্য। আর রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে একটু শশা কেটেছি, ঠিক আছে? শাশুড়িটা কুচি কুচি করলাম, ওনার দাঁত নেই বলে উনি খেতে পারে না, আমাদেরটা লম্বা লম্বা করে কাটলাম, ছেলেরা আর আমার। শশা তরকা দিয়ে রুটি বা পরোটা যেটাই বলো, বেশ ভালো লাগে শশা খেতে। ওই জন্য একটু শশা কাটলাম। আর এখানে তরকাটা নামিয়েছি, আমি সোমবারটা দিয়ে নিই, তরকাটা দিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে ডাকবো রুটি করতে। তার আগে ননদ আসবে, ননদের মেয়ের তরকাটা করে নিয়ে চলে যাবে, ঠিক আছে? চলো আমার পরে কথা বলি। তো আমি কিভাবে তরকা করি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। তো তরকাটা সিদ্ধ করেছিলাম নুন দিয়ে, আর তরকার মধ্যে একটু অল্প তেল দিয়েছি, তেলটা গরম হলে সিদ্ধ তরকাটা কিন্তু দিয়ে দিয়েছি। তার মধ্যেই দেখো নুন দিলাম, আর নুন দিইনি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি জিরে গুঁড়ো আর লঙ্কা কুচি, ঠিক আছে? তো লঙ্কা কুচি দিলাম। আর যদি একটুখানি ধনেপাতা থাকতো ভালো হতো, তো ধনেপাতাটা যেহেতু নেই সেই জন্যে এইভাবেই আমি কিন্তু তরকাটা করি। তা আগে কি হতো, তরকার মশলাটা না আমি আগে মশলাটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিতাম। তো এখন না দেখি দরকার নেই, এরমভাবে করলেও টেস্ট হয় কিনা, এটা আলাদাভাবে করার চেষ্টা করলাম। জানি না তোমরা বাড়িতে কীরমভাবে তরকা করো, তবে আমি এইভাবে যে তরকাটা করি বেশ কিন্তু খেতে ভালো হয়। আর নামানোর আগে এই যে তরকা মশলাটা দেবো, আর দেবো অল্প একটু মাখন। মাখন না দিলে কিন্তু তরকার একদমই টেস্ট হয় না। তো দেখো তরকারিটা কিন্তু অনেকটা টেনে গেছে, অতটা পাতলা তো আর রাখবো না। তো নামানোর আগে দেখো জাস্ট 1 চামচের মতো একটু মাখন দিলাম। তো যেহেতু নিরামিষ তরকা, পেঁয়াজ রসুন দিয়ে তার করিনি, শাশুড়িও খাবে, তো এইভাবে তরকাটা করলে খুবই ভালো লাগে খেতে। আর আমিও কিন্তু আজকে এইভাবেই বানালাম, আর সবসময় এরমভাবেই বানাই। আশা করি তোমাদের ভালো লাগবে। কে কীরকম বাড়িতে তরকা বানাও আমি জানি না, কিন্তু আমি এইভাবেই এখন তরকা বানাই। তরকাটা কিন্তু খেতে আজকে খুব সুন্দর হয়েছিল, আর তোমাদের সেই জন্য ভাবলাম
চলো আজকে তড়কা করা রেসিপিটা একটু শেয়ার করে দিই। আর এদিকে দেখো শশা কেটেছি ছেলের জন্যে, আমার জন্যে একটু তড়কা দিয়ে খাবো বলে। ছেলের আর আমার খাবার বেড়ে নিয়েছি, ছেলে তো খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি একটু ভিডিও করব বলে এখনও শুরু করিনি। তো এই খেতে খেতেই আজকে ব্লগটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। সবাই তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।